এই গল্পটি একজন কাঠমিস্ত্রির জীবন কাহিনীকে নিয়ে রচিত। নিশ্চয়ই গল্পটি নিম্ন আয়ের মানুষের জীবনকে উৎসাহিতমূলক করার উদ্দেশ্যে অনুপ্রাণিত করবে। একটি ছোট্ট গ্রাম, যা ঘন সবুজ টিলা আর শান্ত নদীর মাঝে অবস্থিত। সেখানে ইলিয়াস নামের এক লোক বাস করত। সে ধনী ছিল না, এমনকি খুব পরিচিতিও ছিল না। আসলে গ্রামের বেশিরভাগ লোক তার নামও শোনেনি, আর যারা শুনেছিল তাদের সাথে তার সম্পর্কে বিশেষ কোনো ধারণা ছিল না। কিন্তু ইলিয়াস সন্তুষ্ট ছিল। সে এমন এক তৃপ্তিতে ছিল যা অনেকে বুঝতেই পারত না। তার নিজের দিকে মানুষের মনোযোগ আকর্ষণ করার বা অন্যের প্রশংসা পাওয়ার কোনো ইচ্ছা ছিল না। সে শুধু ভালোভাবে, নীরবে এবং উদ্দেশ্য নিয়ে বাঁচতে চেয়েছিল। ইলিয়াস একজন বিনয়ী কারিগর ছিল। কাঠমিস্ত্রি ছিল তার পেশা। বছরের পর বছর ধরে কাঠকে সুন্দর বস্তুতে রূপ দেওয়ার কারণে তার হাত শক্ত আর কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু তার ব্যবহার ছিল শান্ত, যেন মৃদু বাতাসে পাতার মুমুর ধ্বনি। গ্রামের প্রান্তে তার একটা ছোট দোকান ছিল, যেখানে সে বেশিরভাগ দিনই আসবাবপত্র, খেলনা আর জটিল নকশা তৈরি করে কাটাত। সে তার প্রতিভার জোরে উচ্চ প্রশংসা পাওয়ার জন্য কাজ করত না, বরং নিজের হাতে কিছু তৈরি করার সন্তুষ্টির জন্য কাজ করত। একদিন একজন ভ্রমণকারী গ্রামে এসে পৌঁছালো। সে দূর শহরে একজন বণিক ছিল। একটা ব্যস্ত, কোলাহলপূর্ণ জায়গা, উচ্চ আকাঙ্ক্ষা আর প্রতিযোগিতায় পরিপূর্ণ। সে সূক্ষ্ম রেশম, মশলা আর অদ্ভুত ফল বিক্রি করতে এসেছিল। গ্রামবাসীরা কিনতে আগ্রহী ছিল, কিন্তু বণিক শুধু তার পণ্য বিক্রি করেই সন্তুষ্ট ছিল না। সে এমন কাউকে খুঁজতে আগ্রহী ছিল যে তাকে তার ভাগ্য আরও বাড়াতে সাহায্য করতে পারে। বণিক ইলিয়াসের কাজের গুজব শুনেছিল। কারিগরের তৈরি জিনিস অসাধারণ, সেগুলোর মধ্যে একটা বিশেষ গুণ আছে, যদিও কেউ ঠিক সেটার ব্যাখ্যা দিতে পারত না। আগ্রহী হয়ে সে ইলিয়াসকে খুঁজতে বের হলো। যখন বণিক ইলিয়াসের কর্মশালায় প্রবেশ করল, সে অবাক হয়ে গেল। ঘরটা ছিল সাধারণ, কাঠের গন্ধে আর নীরব ছন্দের মৃদু গুঞ্জনে পরিপূর্ণ। সরঞ্জামগুলো সুন্দর করে সাজানো ছিল। কাঠের বেঞ্চগুলো পরিপাটি, কোনো চাকচিক্যপূর্ণ সজ্জা ছিল না। শুধু সুন্দর আসবাবপত্র আর কিছু খোদাই করা জিনিসপত্র চারপাশে ছড়ানো ছিল। সব কিছুই এত যত্নের সাথে তৈরি করা হয়েছিল। প্রতিটি বাঁক, প্রতিটি সংযোগ নিখুঁত ছিল। বণিক একটা সাধারণ কাঠের চেয়ার দেখে বিস্মিত হল। কাঠের শিরাগুলো এত সুন্দরভাবে বয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল যেন সূর্যের আলোয় নামছে। বণিক বলল, আমি তোমার দক্ষতার কথা শুনেছি। তার কণ্ঠ আগ্রহে মসৃণ। কিন্তু তুমি এত সরল কেন? তুমি তোমার কাজের জন্য আরও স্বীকৃতি চাও না? ইলিয়াস মৃদু হাসল। স্বীকৃতি যখন প্রয়োজন হয় তখন আসে, যখন চাওয়া হয় তখন নয়। আমি আমার কাজ অন্যদের প্রশংসার জন্য করি না, আমি এটা তৈরি আনন্দের জন্য করি। সে বিশ্বাস করত যে সত্যিকারে সফল হতে হলে একজনকে দেখা ও শোনা যেতে হবে। বণিক সে জোরে সোরে চুক্তি আর চটকদার প্রচারের মাধ্যমে নিজের সাফল্য গড়ে তুলতে অভ্যস্ত। সে বিশ্বাস করত যে সত্যিকারে সফল হতে হলে একজনকে দেখা ও শোনা যেতে হবে, ক্রমাগত বিশ্বের কাছে নিজের মূল্য প্রমাণ করতে হবে। সে ইলিয়াসকে একটা প্রস্তাব দিল, আমি তোমাকে বিখ্যাত হতে সাহায্য করব। তুমি আর শুধু একজন বিনয়ী কারিগর থাকবে না, তুমি সারা দেশে সেরা শিল্পী হিসেবে পরিচিত হবে। লোকেরা দূর দূরান্ত থেকে তোমার কাজ কিনতে আসবে, আর তোমাকে প্রচুর অর্থ দেওয়া হবে। তোমাকে শুধু আমাকে তোমার মার্কেটিং করতে দিতে হবে, আমাকে তোমার নামটি সামনে আনতে দাও। ইলিয়াস কিছুক্ষণ ভাবল। তার দৃষ্টি একটা ছোট পাখির খোদাইয়ের উপর পড়ল। একটা ডালে বসে আছে, তার ডানাগুলো স্থির, যেন সময় থমকে আছে। সে বণিকের উত্তেজনা দেখতে পেল, তার চোখে উচ্চ আকাঙ্ক্ষার ঝলক দেখতে পেল। ইলিয়াস বলল, তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। তার কণ্ঠ স্থির, কিন্তু আমি খ্যাতি হতে চাই না। সফল হওয়ার জন্য আমাকে সবার কাছে পরিচিত হতে হবে না। আমার সাফল্য কাজের মধ্যেই, এমন কিছু তৈরি করা নীরব আনন্দে যা শান্তি আনে, যা টিকে থাকে। বণিক হেসে উঠল, ইলিয়াসের কথা উড়িয়ে দিল। তুমি একটা অদ্ভুত মানুষ ইলিয়াস, কিন্তু ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি অজ্ঞাতই থাকবে।
আর তোমার কাজ সময়ের সাথে সাথে ভুলে যাবে। আর তাই বণিক চলে গেল তার প্রস্তাব আর প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু ইলিয়াসের কিছু মনে হলো না। সে তার কাজে ফিরে গেল, তার স্ত্রীর হাত খোদাই করতে, আকার দিতে এবং আগের মতোই নীরব নিষ্ঠার সাথে তৈরি করতে লাগলো। বছর কেটে গেল, গ্রাম বদলে গেল, আর বাহিরের বিশ্বও বদলে গেল। বণিকের ভাগ্য ওঠানামা করল। শহরের তাড়াহুড়ার মধ্যে তার নাম অবশেষে ভুলে গেল। ইলিয়াস তবে অবিচল রইল। তার খ্যাতি যদিও নীরব, ছোট বৃত্তে ছড়িয়ে পড়তে শুরু করলো। দূর দূরান্তের লোকেরা তার কাজ দেখতে আসত, কোনো উচ্চ বিজ্ঞাপন বা চটকদার মার্কেটিং কারণে নয়, বরং তার তৈরি প্রতিটি জিনিসের গুণমান আর যত্নের কারণে। যারা ধৈর্য, কারুশিল্প এবং নীরব নিষ্ঠার মূল্য জানত, তাদের কাছে তার নাম সম্মানের সাথে উচ্চারিত হতো। সময়ের সাথে সাথে এক সময় অবহেলিত গ্রামটি মনোযোগ আকর্ষণ করতে শুরু করলো। দর্শনার্থীরা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই আসত না, নীরব কারিগরের কাজ দেখতেও আসত, যার তৈরি জিনিস এখন সম্পদ হিসেবে বিবেচিত হতো। তারা চেয়ার, টেবিল, সূক্ষ্ম খোদাই, প্রতিটি ইলিয়াসের জীবন দর্শনের প্রতিশ্রুতি দেখে মুগ্ধ হতো। তারা বুঝতে পারল যে সাফল্য সবসময় মঞ্চের কেন্দ্রে দাঁড়িয়ে মনোযোগ দাবি করার মধ্যে নয়। কখনো কখনো সত্যিকারের সাফল্য আসে নীরবে, যা ভালোবাসা তা করার মাধ্যমে। একদিন ইলিয়াস যখন তার কর্মশালায় বসে কাঠের একটি নতুন টুকরো খোদাই করছিল, তখন একটি ছোট ছেলে ভিতরে এলো। সে 12 বছরের বেশি হবে না। ছেলেটি ভয়ে ভয়ে বলল, মহাশয়, আমি তোমার মতো জিনিস তৈরি করতে শিখতে চাই। আমার বাবা বলেন তুমি সেরা। তুমি আমাকে কাঠের কাজ কিভাবে করতে হয় তা এমনভাবে শেখাতে পারো যা আর কেউ পারে না। ইলিয়াস ছেলেটির দিকে তাকালো। তার হাত কিছুক্ষণ স্থির হয়ে গেল। সে হাসল। বহু বছর ধরে যা শিখেছে তা জানানোর চিন্তায় তার হৃদয় উষ্ণ হয়ে উঠল। সে বলল, আমি তোমাকে শেখাবো, কিন্তু মনে রেখো, নীরব সাফল্যের শিল্প শুধু কাজের মধ্যেই নয়, এটা তোমার জীবনকে যেভাবে দেখো তার মধ্যেও। যা ভালোবাসো তাই করো, কাজকে নিজের কথা বলতে দাও, আর বিশ্বকে তোমার কাছে আসতে দাও। শেষ পর্যন্ত খ্যাতি বা ভাগ্য নয়, ইলিয়াসের জীবনকে চিহ্নিত করেছিল সেই শান্তি, যা জেনে এসেছিল সে সত্যিকারের সাফল্য মাপা হয় না কতজন লোক তোমাকে দেখে তার দ্বারা, বরং তুমি নিজের কতটা সেই জিনিসে ঢেলে দাও যা গুরুত্বপূর্ণ।